রোহিত তার বাবা মা এবং এক বোনের সঙ্গে বাস করত। রোহিত পড়াশোনাতে খুব ভালো হওয়ায় তার বাবা মা তাকে বিদেশি ডিগ্রি লাভ করার জন্য বিদেশে পাঠায়। 3 বছর পর রোহিত বিদেশ থেকে জেনি নামে একটি মেয়েকে বিয়ে করে দেশে ফিরে আসে। জেনিকে দেখে রোহিতের পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই বিদেশি সাদা ভূতটাকে আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। ভেবেছিলাম তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি আর আমার বৌমা সেই জীবনে আমার সেবা যত্ন করবে, সেই জায়গায় এই বিদেশি মেয়েটা তো আমাদেরকে রান্না বান্না করেও খাওয়াতে পারবে না। না মা, জেনি খুব ভালো বিদেশি খাবার রান্না করতে পারে। এতদিন পর্যন্ত যে আমি বিদেশে ছিলাম না, জেনি আমাকে রান্না করে খাইয়েছে। জেনির হাতের খাবার রান্না তোমাদের খুব পছন্দ হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বিদেশিদের হাতে রান্না করা পোকামাকড় খাবো আমি? বিদেশিরা সাপ, আরশোলা, কুকুর, বিড়াল কিচ্ছু বাদ দেয় না, সবকিছুই রান্না করে খায়। আবার মাঝে মধ্যে তো কাঁচাও খেয়ে নেয়। না মা, জেনি সব কিছু খাই না। বিদেশিদের নিয়ে তোমার এসব কিসব বাজে বাজে ভুল ধারণা। আচ্ছা লিপি, তোর তো বিদেশি খাবার খেতে খুব পছন্দ। চাউমিন, মোমো, পাস্তা এই খাবারগুলো তো তোর খুব পছন্দের, আর ওগুলো তো বিদেশিই খাবার। তোর বৌদি কিন্তু ওই খাবারগুলো খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ, আমার এই খাবারগুলো ভালো লাগে ঠিকই, কিন্তু আমি তোর বউয়ের হাতের কোনো খাবারই খাবো না। যাকে মন থেকে মেনে নিতেই পারবো না, তার হাতের রান্না আবার খাবো কেন আমি? সবার মুখে এমন কথা শুনে জেনিরও মন খারাপ হয়ে যায়। রোহিত তার পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করলেও কেউ কিছু বুঝতে চায় না। রোহিতের পরিবার শেষ পর্যন্ত জেনিকে তাদের বাড়িতে থাকার অনুমতি দেয়, কিন্তু তাকে মন থেকে কেউ মেনে নিতে পারে না। তার সঙ্গে সকলেই খুবই বাজে ব্যবহার করে। এই মেয়ে, তুমি তোমার খাবার সম্পূর্ণ আলাদাভাবে রান্না করবে, আর আমি তোমাকে দিনের মধ্যে একবারই রান্নাঘরে ঢুকতে দেব, তাও আবার শুধুমাত্র 1 ঘন্টার জন্য। অনলি 1 ঘন্টায় আমি কিভাবে রান্না করব? আর তাছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য আমার তো 3 টাইমস লাগবে। তুমি যদি 3 বেলা রান্না করো, তাহলে আমাদের রান্না খাওয়া কখন হবে? এমনিতেই তোমার এই বাড়িতে আসার পর থেকে আমার কপালটাই ফুটে গেছে। বুড়ি বয়সে নিজেকেই তো রান্না বান্না করে খেতে হবে। তুমি সকালবেলা 1 ঘন্টার জন্য রান্নাঘরে থাকতে পারবে, তারপর তোমাকে আর সারাদিন আমি রান্নাঘরে ঢুকতে দেব না। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। জেনি কোনো উপায় না পেয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। সে তখনই একেবারে বেশি করে খাবার রান্না করে। জেনি বেশ কয়েকটা তার পছন্দের বিদেশি খাবার রান্না করেছিল। 1 ঘন্টার মধ্যে এর বেশি খাবার সে রান্না করতে পারেনি। জেনি যখন রান্না করছিল, তখন বিদেশি খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধে নন্দিনী দেবী এবং তার মেয়ে দুজনেরই খুবই খিদে পেয়ে যায়। জেনির হাতে রান্না করা খাবার তাদের দুজনেরই খেতে খুব ইচ্ছা করে, কিন্তু তবুও তারা সেটা প্রকাশ করতে চায় না। 1 ঘন্টা পর জেনি রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং সে একা একাই তার বানানো সমস্ত খাবার নিয়ে টেবিলে বসে পড়ে। আপনারা চাইলে আমার সঙ্গে খেতে পারেন, আমি অনেক বেশি করে খাবার রান্না করেছি। বললাম তো, তোমার হাতের আজে বাজে খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের। জেনি আর কোনো উপায় না পেয়ে একা একাই খাবার খেতে শুরু করে। জেনির খাবার খাওয়ার পর অনেকটা খাবার সে বাঁচিয়ে রাখে, বাকি খাবারগুলো সে ফ্রিজে রেখে দেয়। কিছুক্ষণ পর নন্দিতা দেবী নিজেদের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায়। তখনই সে ফ্রিজ থেকে রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিতে গিয়ে দেখে জেনির রান্না করা বিদেশি খাবার ফ্রিজে রাখা আছে। খাবারগুলো দেখে নন্দিতা দেবীর প্রচুর লোভ হয়। খাবারগুলো তো দেখে সুস্বাদু মনে হচ্ছে, একবার খেয়ে দেখবো কেমন হয়েছে। না না, এই খাবারগুলো তো বৌমা এঁটো করে রেখেছে, তাতে কি হয়েছে? বৌমা তো চামচ দিয়েই খেয়েছে, আমি অন্য একটা চামচ দিয়ে খেয়ে দেখি। এই বলে নন্দিতা দেবী জেনির এঁটো করা খাবার চেখে দেখে। সেই খাবার খেয়ে নন্দিতা দেবীর ভীষণ পছন্দ হয়। এই খাবারগুলো তো দারুণ খেতে, আমার তো মনে হচ্ছে সবই খেয়ে ফেলি, দারুণ টেস্টি। না না, বেশি খাওয়া যাবে না, আমি বেশি খাবার খেলে বৌমা বুঝে যাবে। মনে তো হচ্ছে সবটাই খেয়ে ফেলি রে বাবা, কিন্তু কোনো উপায় নেই। এই বলে নন্দিতা দেবী তার বিদেশি বৌমার এঁটো করা খাবার কিছুটা খেয়ে বাকি খাবার আবার ফ্রিজের মধ্যেই রেখে দেয়। কিছুক্ষণ পরে নন্দিতা দেবীর মেয়ে লিপিও রান্নাঘরে এসে তার মায়ের মতো একই কাজই করে। দুপুরবেলা যখন সকলে লাঞ্চ করতে বসে, জেনিও তখন তার ফ্রিজ থেকে তার সকালের বানানো খাবার নিয়ে খেতে বসে পড়ে। খাবারগুলো দেখে তার মনে হয় কেউ হয়তো তার খাবারগুলো খেয়ে রেখে দিয়েছে। আমার খাবার এত কমে গেল কিভাবে? আমি তো অনেকটা খাবার ফ্রিজে রেখেছিলাম। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো আগেই বললাম তোমার হাতে রান্না করা কোনো খাবার আমরা স্পর্শ পর্যন্ত করব না।
আমাদের কি আর কোনো কাজ নেই যে তোমার হাতের খাবার আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবো? আমাদের খাওয়ার হলে তোমাকে আগেই আমরা হুকুম করে দিতাম, কিন্তু এটা আমরা কখনোই করব না। আর তাছাড়া বৌদি, তুমি তো খাবার এটো করে ফ্রিজে রেখেছিলে। তোমার এটো করা খাবার আমরা খাবো? তুমি এটা ভাবলে কি করে? জানি না তোমরা বিদেশিরা কি করো, কিন্তু আমাদের দেশে কেউ কারোর এটো করা খাবার খেতে পছন্দ করে না, আর আমরাও তাই। তোমার লজ্জা করছে না বৌদি? তুমি আমাদের উপর অপবাদ দিচ্ছ। নো নো, সরি, তোমরা ভুল ভাবছো। আমি এমনি একটু জিজ্ঞাসা করছিলাম। নো প্রবলেম, যা খাবার আছে আমার এখন হয়ে যাবে, কিন্তু রাতে তো আমাকে আবার না খেয়ে থাকতে হবে, কারণ মা তো আমাকে দিনে 1 ঘন্টা করেই রান্নাঘরে ঢোকার অনুমতি দিয়েছে। এই মেয়ের হাতে রান্না আমার যে খুব পছন্দ হয়েছে। এই মেয়েকে এখন রান্নাঘরে যেতে বারণ করলে চলবে না। এই মেয়ে যত বেশি খাবার রান্না করবে, আমিও তো তত বেশি খাবার খেতে পারবো। আচ্ছা শোনো, তোমাদের বিদেশিদের তো কোনো মায়া মমতা বলে জিনিস নেই, কিন্তু আমাদের মন কিন্তু খুব নরম হয়। আমরা এরকম করে কারোর উপর অত্যাচার করতে পছন্দ করি না। তোমার যেহেতু খাবার শেষ হয়ে গেছে, তুমি রাত্রিবেলাতেও খাবার রান্না করতে পারো। এই শুনে জেনি যেমন খুশি হয়, লিপিও মনে মনে খুবই খুশি হয়। যাক বাবা, আমি যে লুকিয়ে লুকিয়ে বৌদির খাবার খেয়েছি এটা কেউ বুঝতে পারেনি। ভালো হয়েছে, রাত্রিবেলা আমি আবার বিদেশি খাবার খেতে পারবো। জেনি সন্ধ্যাবেলা নিজের জন্য ডিনার তৈরি করে। রাত্রিবেলা খাবার খাওয়ার পর অনেকটা পরিমাণে খাবার আবার বেঁচে যায়, তাই সে তার বেঁচে যাওয়া খাবার আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা লিপি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আসে এবং ফ্রিজ খুলে তার বৌদির এঁটো করা খাবার খেতে শুরু করে। তখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। লিপি একটু ভয় পেয়ে যায়। অন্ধকারের মধ্যে সে ভালো করে লক্ষ্য করলে তার মাকে দেখতে পায়। মা, তুমি এখানে এত রাতে কি করছো? তুমি কি করতে এসেছো এখানে এত রাতে? নন্দিতা দেবীর মুখে খাবার ভর্তি ছিল, তাই সে ঠিক মতো কথাও বলতে পারছিল না। তুই এখানে যা করতে এসেছিলি, আমিও তাই করতে এসেছিলাম। এই লিপি, তোর বৌদির হাতে রান্না করা খাবার কিন্তু দারুণ সুস্বাদু। বল, আমার তো এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে খেতে খুব ভালো লাগছে। মা, তুমিও তাহলে? ও, এবার আমি বুঝলাম, এই কারণে তুমি বৌদিকে আবার রান্নাঘরে ঢোকার অনুমতি দিয়েছিলে। মা, আমি বলছি কি, এরকম লুকিয়ে চুরিয়ে বৌদির এঁটো করা খাবার না খেয়ে আমরা তো সবকিছু ঠিক করে নিতে পারি। তাহলে আমরা প্রত্যেকদিন বৌদির হাতে রান্না করা বিদেশি খাবার মজা করে খেতে পারবো। না না, কিছুতেই না। আমার কি মান সম্মান বলে কিছু নেই? আমার তো একটা প্রেস্টিজ আছে। ওই বিদেশি মেয়ের কাছে আমি কিছুতেই মাথা নত করতে পারবো না, বুঝেছিস? তাহলে আর কি, আমাদেরকে এরকম লুকিয়ে লুকিয়ে বৌদির এঁটো করা খাবারই খেতে হবে, আর তো কিছু করার নেই। এরকম ভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই লিপি এবং তার মা লুকিয়ে লুকিয়ে জেনির এঁটো করা খাবার খেতে থাকে। মাঝে মাঝে জেনির খুবই সন্দেহ হয়, কিন্তু তবুও সে তার শাশুড়ি মায়ের ভয়ে কিছু বলতে পারে না। একদিন জেনি স্কিন কেয়ার করার জন্য একটা ফেসিয়াল মাস্ক তৈরি করে। সে টক দই, হলুদ, কফি পাউডার এবং মধু দিয়ে একটা পেস্ট তৈরি করে। এখানে আসার পর আমার ফেসে অনেক ট্যান পড়েছে। এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে আমার স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে। বেশি করে তৈরি করেছি, একেবারে ফুল বডিতে অ্যাপ্লাই করতে হবে। এমন সময় হঠাৎ করে রোহিত জেনিকে ডাকতে শুরু করে। জেনি, একবার এদিকে এসো তো তাড়াতাড়ি। জেনি, কোথায় আছো? তুমি তাড়াতাড়ি করো। এই তো রোহিত, আমি আসছি, প্লিজ ওয়েট, আমি আসছি, কাম ডাউন। এই বলে জেনি তার ফেসিয়াল প্যাকটা ওখানে রেখেই রোহিতের কাছে চলে যায়। রোহিত তাকে শার্ট আয়রন করতে বললে জেনি শার্ট আয়রন করা শুরু করে। ওদিকে লিপি এবং তার মা জেনির বানানো ফেসিয়াল প্যাকটা দেখতে পায়, আর তারা সেটাকে কোনো খাবার মনে করে। মা, এই দেখো, বৌদি আবার নতুন কোনো আইটেম রান্না করেছে। বৌদি কি সব রান্না করে বলো তো? কোনোটারই তো নাম জানি না আমরা, কিন্তু খেতে দারুণ লাগে বলো। মা দেখো, এটা থেকে কিন্তু কফির গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে বৌদি কফি দিয়েই কোনো আইটেম তৈরি করেছে। আরে বেশি কথা বলিস না, আগে খেয়ে দেখ কেমন হয়েছে। দে আমাকে দে, আমি খেয়ে দেখছি। বাহ, এটা তো দারুণ খেতে হয়েছে রে। কি সুন্দর টক মিষ্টি খেতে। মনে হচ্ছে তোর বৌদি কোনো চাটনি বানিয়েছে। কফি দিয়ে কি চাটনি বানায় বিদেশিরা? কই, আমাকে দাও, একাই খাবে নাকি? তাই তো মা, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। যাই বলো না কেন, বৌদি কিন্তু ভালো খাবার রান্না করতে পারে। ইস, আমি যদি বৌদির কাছ থেকে এই রেসিপিগুলো শিখতে পারতাম। মা, বৌদি আসছে মনে হয়, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো।
এই বলে লিপি এবং তার মা তাড়াতাড়ি করে আলমারির পেছনে লুকিয়ে পড়ে। আর জেনি সেখানে এসে ফেসিয়াল প্যাকটা নিয়ে মুখে লাগাতে শুরু করে। এই দেখে লিপি এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাদের দুজনেরই গা গুলিয়ে ওঠে। এ আমরা কি খেয়ে ফেললাম রে? এটা তো কোনো খাবার জিনিসই ছিল না। তোর বৌদি তো এটা মুখে মাখছে। এ বাবা, তোর পাল্লায় পড়ে আমি কি খেয়ে নিলাম। তুমি তো আগে খেয়েছো, তারপরে তো তোমার দেখা দেখি আমি খেয়েছি, আর আমার নামে দোষ দেবে না বলে দিলাম। মা, আমার না প্রচুর বমি পাচ্ছে, আমি বাথরুমে যাচ্ছি। এই বলে লিপি এবং তার মা দুজনেই বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। হঠাৎ করে একদিন নন্দিনী দেবীর বাড়িতে ইঁদুরের প্রচন্ড পরিমাণে উৎপাত বেড়ে যায়। আর এই ঘটনার জন্য নন্দিতা দেবী তার বৌমাকেই দোষারোপ করে। আগে আমাদের বাড়িতে কোনো ইঁদুর ছিল না। এই বিদেশি বউ বাড়িতে আসার পর থেকেই ইঁদুরের উৎপাত এত বেড়ে গেছে। এই মেয়ে, তুমি আবার ইঁদুর ধরে রান্না করে খাও না তো? সত্যি করে বলো, তুমি কি আমাদের বাড়িতে ইঁদুরের চাষ করা শুরু করেছো? এসব আপনি কি বলছেন? দিস ইজ নট ফেয়ার। আমি কিছু করিনি। আমি বাড়িতে ইঁদুর কিভাবে নিয়ে আসবো? আপনারা বেকার বেকার আমাকে বকাবকি করছেন। মা তো ঠিকই বলেছে, তোমার কারণেই আমাদের বাড়িতে ইঁদুর ভর্তি হয়ে যাচ্ছে। আগে তো আমাদের বাড়িতে কোনো ইঁদুর থাকতো না। তুমি নিশ্চয়ই কোনো বিদেশি টেকনিক অ্যাপ্লাই করে বাড়িতে ইঁদুর নিয়ে আসছো। নিজের ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এই ধরনের কথা শুনে জেনির খুবই খারাপ লাগে। তাই জেনি মনে মনে ঠিক করে সে বাড়ি থেকে সমস্ত ইঁদুর তাড়িয়েই ছাড়বে। তাই সে বাজার থেকে ইঁদুর মারার বিষ কিনে নিয়ে আসে। দুপুরবেলা জেনি লাঞ্চ করার পর তার বেঁচে যাওয়া এঁটো খাবারে সেই ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়ে সেটা রান্নাঘরে রেখে দেয়। কিছুক্ষণ পরে সেখানে লিপি এবং তার মা এসে সেই ইঁদুর মিশ্রিত খাবার খাওয়া শুরু করে। মা, এতদিন বৌদি যা যা রান্না করেছে, আজকের খাবারটা একেবারে বেস্ট। এই খাবারটা এতটাই ভালো লাগছে, আজকে আমি সব খেয়ে ফেলবো। এই বলে লিপি এবং তার মা সমস্ত খাবারই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর থেকেই তাদের প্রচন্ড শরীর খারাপ করতে শুরু করে। তারা দুজনে অনবরত বমি করতে থাকে, আর সেই সাথে তাদের পেটেও অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। সবাই মিলে তাদের দুজনকে হসপিটালে ভর্তি করলে ডাক্তার তাদেরকে জানায় ইঁদুরের বিষ মিশ্রিত খাবার খাওয়ার ফলে তাদের শরীরে বিষক্রিয়া হয়েছে। কেউ কিছু বুঝতে না পেরে বাড়ি বাড়ি লিপি এবং তার মাকে নানান রকমের প্রশ্ন করতে থাকে। শেষ পর্যন্ত তারা সত্যি কথা বলে দেয়। আমরা এতদিন পর্যন্ত বৌদির এঁটো করা খাবার খেতাম, কারণ বৌদির হাতের খাবার আমাদের ভীষণ পছন্দ। কিন্তু বৌদি যে আজকে খাবারে ইঁদুরের বিষ মিশিয়ে রেখেছিল সেটা আমরা জানতাম না। আই এম সরি, এটা আমার কোনো দোষ নেই। আমি তো শুধুমাত্র বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর জন্য এটা করেছিলাম। আর আমার হাতের রান্না আপনাদের পছন্দ, এটা তো আমাকে আগে বললেই পারতেন। আমি তো শুনে খুব খুশি হয়েছে। আপনারা আমার হাতের খাবার খেলে আমার মতো খুশি আর কেউ হতে পারবে না। আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু তোমার মন সত্যিই খুব ভালো। আমরা শুধুমাত্র তোমার কাছে মাথা নত করব না বলে আজকে নিজেদের এমন একটা ক্ষতি করে ফেললাম। সেদিনের পর থেকে তাদের বাড়ির সমস্ত ঝগড়া অশান্তি দূর হয়ে যায়। এখন লিপি এবং তার মাকে বিদেশি বৌমার এঁটো করা খাবার খেতে হয় না। তারা সবাই মিলে একসঙ্গে বিদেশি বউয়ের বিদেশি খাবার মজা করে খায়। রুক্মিণী দেবী তার দুই ছেলে ও বৌমার সঙ্গে বাস করত। বড় ছেলে রাজেশের বউ ছিল মেঘনা, আর ছোট ছেলে সুরেশের বউ হলো প্রীতি। মেঘনা শহরের শিক্ষিত, চালাক চতুর, স্মার্ট একটি মেয়ে ছিল। অন্যদিকে প্রীতি গ্রামের সহজ সরল অশিক্ষিত মেয়ে ছিল। সে সহজ সরল হওয়ার পাশাপাশি খুবই বোকা ছিল। মাঝে মধ্যেই সে বাড়িতে নানান রকমের বোকামি করে বসতো। অন্যদিকে মেঘনা খুবই স্মার্ট হওয়ায় সবই কাজকর্ম সে খুবই ভালো মতো করতে পারত। তাই রুক্মিণী দেবী তার ছোট বৌমা প্রীতিকে নিয়ে মাঝে মধ্যেই খুবই বিরক্ত হয়ে উঠত। একদিন রুক্মিণী দেবী তার দুই বৌমাকে বলে, এই যে বড় বৌমা, ছোট বৌমা, আজকে দুপুরে আমাদের বাড়িতে আমার এক দূর সম্পর্কের দাদা আর বৌদি আসবে। তোমরা দুজনে ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখো। আর এই যে ছোট বৌমা, কোনো রকমের বোকামি যেন না হয় বলে দিলাম। বড় বৌমা তোমাকে যা যা করতে বলবে তুমি শুধু তাই করবে। তুমি নিজে পাকামি মেরে কিছু করতে যাবে না। ঠিক আছে মা, দিদি যা বলবে আমি তাই করব। চলো দিদি, রান্নাঘরে যাই। এই বলে দুই বৌমা রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে।
এই ছোট, এই নে, এই পালং শাকের আটিগুলো ধর। আর দেখ, ওখানে আলু রাখা আছে। খারাপ শাকগুলো বেছে নিয়ে কেটে ফেল। ছোট ছোট কুচি করে কাটবি। পালং শাক আলু ভাজা করব। আমি ততক্ষণে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিই। মেঘনার কথা শুনে প্রীতি শাকগুলো কাটতে শুরু করে। কিছুক্ষণ পর, এই, এটা তুই কি করছিস? তুই বেছে বেছে খারাপ শাকগুলো কাটছিস কেন? আর ভালো শাকগুলো কি করেছিস? তুমি তো বললে খারাপ শাকগুলো বেছে নিয়ে কেটে ফেল। আমি তো সেই জন্য বেছে বেছে এই খারাপ শাকগুলো নিয়েছি, আর বাকি শাকগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। তুমি তো বললে খারাপ শাকগুলো কাটতে। তুমি কি বলেছো ভালো শাকগুলো কেটে রাখতে? আরে মূর্খ, তুই কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত বোকামি করে ফেলছিস। তুই কি বাংলা কথাও বুঝিস না? না না, আমি তো শুধু বাংলা কথাটাই বুঝি। আমি তো স্কুলে যাইনি, পড়াশোনা করিনি, সেই জন্য আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শিখতেও তো পারিনি। আর শাশুড়ি মা তো আমাকে বলেই দিল যে তুমি যা বলবে আমি যেন তাই করি। আমি তো তোমার কথা শুনেই কাজ করছি। আমার মনে হয় না তুই স্কুলে গেলে অন্য কোনো ভাষা শিখতে পারতিস। ছাড়, তোকে কিছু করতে হবে না। তুই এখানে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না বলে দিলাম। মেঘনা প্রীতির উপর রাগ করে একা একাই সমস্ত রান্নাবান্নাগুলো সেরে ফেলে। কিছুক্ষণ পর অতিথি এসে উপস্থিত হয়। এসো এসো, বিক্রম দাদা, চম্পা বৌদি, তোমরা কেমন আছো বলো? এই যে দেখো, আমার বড় বৌমা আর এটা ছোট বৌমা। হ্যালো আন্টি, হ্যালো আঙ্কেল, আসুন আসুন, ভেতরে আসুন। প্রীতি অতিথিদের সঙ্গে কোনো কথা না বলে দৌড়ে বাথরুম থেকে এক বালতি জল নিয়ে আসে। তাকে জল আনতে দেখে মেঘনা ও তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। আপনারা আসুন আসুন, দয়া করে ভেতরে আসুন, আমি জল এনেছি। আমাদের বাড়িতে আপনাদের স্বাগত জানানোর জন্য আমি নিজের হাতে আপনাদের পা ধুইয়ে দেব। দয়া করে আপনারা আপনাদের পা দুটো এগিয়ে দিন। প্রীতির কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। আরে বৌমা, তুমি কি বলছো? তুমি এদের পা ধুইয়ে দেবে কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ সেটাই তো, আমাদের পায়ে কি ময়লা লেগে আছে নাকি? তুমি আমাদের পা ধুইয়ে দেবে বলছো? আর বাইরে থেকে এলে হাত পা ধুতে হয় সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের বাড়িতে কি বাথরুম নেই যে এভাবে বালতিতে করে জল নিয়ে এসেছো? আর জল এনেছো ঠিক আছে, তুমি নিজে থেকে পা ধুইয়ে দেবে কেন? আরে বাবা, এটা তো সম্মান জানানো। আমি আপনাদের সম্মান জানানোর জন্যই পা ধুইয়ে দেব বললাম। আসলে আমাদের গ্রামে অতিথিদের স্বাগত জানানোর জন্য এটা করা হয়। আরে বৌমা, এটা তোমার গ্রাম নয়, এটা শহর। শহরে এরকম মূর্খদের মতো কাজকর্ম কেউ করে না। বড় বৌমা, যাও, একে ভেতরে নিয়ে যাও, আর এনাদের জন্য খাবার নিয়ে এসো। রুক্মিণী দেবীর কথা শুনে মেঘনা প্রীতিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। তারা দুজনেই অতিথিদের জন্য খাবার নিয়ে আসে। এই নিন, আপনারা খাওয়া শুরু করুন, আর কিছু প্রয়োজন পড়লে বলবেন। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। বাইরে থেকে এলাম তো, খুব গরম হচ্ছে আর কি। আসলে মোটা মানুষ তো, আর মোটা মানুষদের শীতকালেও তো আবার গরম লাগে, জানেনি তো। আমার জন্য বরং এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো। দিদি দাঁড়াও, আমি শরবত করে নিয়ে আসছি। তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, তুমি বসো, আমি যাচ্ছি। এই বলে প্রীতি রান্নাঘরের দিকে চলে যায়। হে উপরওয়ালা, রক্ষা করো। আজকে সকালেই তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে। জানি না ছোট বৌমা এবার কি কাণ্ড ঘটাবে। ঠান্ডা জল পাবে কোথায়? এ বাবা, আমাদের ফ্রিজ তো খারাপ হয়ে গেছে, এবার আমি জল ঠান্ডা করব কি করে? হ্যাঁ, আইডিয়া। আমাদের বাড়িতে যখন কারেন্ট থাকে না, আমরা তো তখন হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া করি, যাতে আমাদের গরম না লাগে। আমি তাহলে শরবতে হাওয়া করব, শরবতটাও তাহলে ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজের আর দরকারই পড়বে না। এই বলে প্রীতি নর্মাল জল দিয়ে শরবত তৈরি করে এবং হাত পাখা দিয়ে শরবতের গ্লাসে অনবরত হাওয়া করতে থাকে। কিছুক্ষণ পর সেই শরবতের গ্লাসটা বিক্রম বাবুকে দিয়ে বলে, এই নিন, এই গ্লাসটা একবার ধরুন তো। আমি অনেকক্ষণ ধরে হাওয়া করেছি, কিন্তু শরবতটা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, আরো অনেকক্ষণ হাওয়া করতে হবে। এই যে, আমি হাত পাখাটাও এনেছি, আপনি ধরে রাখুন। হ্যাঁ, আমি আরো একটু হাওয়া করে দিচ্ছি। এই বলে প্রীতি শরবতের গ্লাসে আবার হাওয়া দিতে শুরু করে। প্রীতির কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। আরে আরে বৌমা, এটা তুমি কি করছো? তুমি শরবতের গ্লাসে এরকম ভাবে হাওয়া দিচ্ছ কেন? কি আপত্তি তোমার? মা, আমাদের তো ফ্রিজ খারাপ হয়ে গেছে, জল ঠান্ডা হবে কিভাবে? জানেন না, আমাদের যখন কারেন্ট থাকে না, তখন আমরা হাত পাখা দিয়ে নিজেদেরকে হাওয়া দিই, তখন আমাদের গরম লাগে না। আমি সেই জন্য এই গরম শরবতকে হাওয়া দিচ্ছি, যাতে শরবতটা ঠান্ডা হয়ে যায়।
দিদি এ কেমন বোকা মেয়েকে ধরে এনেছো? সত্যি তোমার বৌমা একেবারে রত্ন। আচ্ছা এবার আমরা খাওয়া শুরু করি। এই বলে বিক্রম বাবু ও তার স্ত্রী খাওয়া শুরু করে। তারা কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার সাবর করে দেয়। তারা বাড়ির অন্যান্য সদস্যদের জন্য বানিয়ে রাখা খাবারও খেয়ে ফেলে। এই দেখে রুক্মিণী দেবী তার বড় বৌমা মেঘনার কানে কানে বলে, বড় বৌমা, এদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করতে হবে, না হলে কিন্তু এরা খাবারের সাথে সাথে আমাদেরকেও খেয়ে ফেলবে। এরা দুজনেই পেটুক, আর ছোট বৌমা এদের সামনে যা বোকামি করছে, এরা এখানে থাকলে জানি না আর কি কি কাণ্ড ঘটাবে। তারপর বাড়ি গিয়ে এরা আমাদের ব্যাপারে সবসময় দুর্নাম করবে। দাঁড়ান দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আচ্ছা বলছি যে আপনারা বাড়ি কখন যাবেন? না মানে আপনারা কিসে করে যাবেন সেটাই জিজ্ঞাসা করছি আর কি। না না, আমরা বাড়ি যাব না তো, আমরা তো এখানে এক সপ্তাহের জন্য থাকতে এসেছি। তুমি তো দেখছি আমাদের তাড়ানোর জন্যই ব্যস্ত। মাত্র এক সপ্তাহের জন্য এসেছেন? ই বাবা, এত অল্প দিন থাকলে কিভাবে হবে? এই তো এলেন আর এখনই চলে যাওয়ার কথা বলছেন। আপনাদেরকে কিন্তু 1 মাস থাকতে হবে, না হলে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে যেতেই দেব না। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি চিন্তা করছো কেন? তুমি যখন একবার বলে দিয়েছো তখন আমরা 1 মাস থেকেই যাব। ঠিক আছে, আপনারা থাকবেন বলছেন থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বাড়িতে একটা সমস্যা আছে। আমাদের বাড়িতে ভূতের বসবাস শুরু হয়েছে। যারা খাবারের প্রতি লোভ করে তাদেরকে ভূত ধরে অনেক মারধর করে। কালকে রাতে আমাকে আর আমার শাশুড়ি মাকে ভূত অনেক মেরেছে, কারণ কালকে আমাদের বিরিয়ানি খাওয়ার খুব লোভ হচ্ছিল। কি তুমি সত্যি বলছো? তোমাদের বাড়িতে ভূত আছে? আমার না ভূতের খুব ভয় লাগে। হ্যাঁ দিদি, তুমি এসব কি বলছো? আমাদের বাড়িতে ভূত কবে এলো? প্রীতি আরো কিছু বলতেই যাচ্ছিল, মেঘনা তাড়াতাড়ি করে তার মুখের মধ্যে আপেল দিয়ে দেয়। তুই বেশি কথা বলিস না, এই নে আপেল খা আর মুখটা বন্ধ রাখ। তোমাদের মনে যদি কোনো রকমের লোভ লালসা না থাকে তাহলে তোমরা এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ভূত তোমাদের কিচ্ছু করবে না। না না, আমরা এখানে থাকবো না। আসলে আমরা তো এখানে খাবার খাবার লোভেই থাকবো বলে এসেছিলাম। আমরা আজকেই বাড়ি চলে যাচ্ছি। চলো গিন্নি, বাড়ি চলো। এই বলে তাদের অতিথি বাড়ির দিকে রওনা দেয়। সাবাস বড় বৌমা, তোমার মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। এরকম শহরের মানুষজন যে ভূতের ভয় পায় আমার তো জানাই ছিল না। আর বোকা বৌমার জন্য আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। কি জানি কবে যে উপরবেলা তোমার মাথায় একটু বুদ্ধি জ্ঞান দেবে। তুমি তো বড় বৌমাকে দেখেও কিছু শিখতে পারো। বড় বৌমার মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় শুধু গোবর পোড়া। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। প্রীতি প্রায় প্রত্যেক দিনই নানান রকমের বোকামি করেই থাকতো, আর তার শাশুড়ি মায়ের কাছে বকা শুনতো। একদিন বড় ছেলে রাজেশ মেঘনাকে বলে, মেঘনা, টেবিলের উপরে এই ডকুমেন্টগুলো রাখা ছিল, আর এই ডকুমেন্টসগুলো দুমড়ে মুচড়ে গেল কিভাবে? কে হাত দিয়েছিল এগুলোতে? এগুলোর এমন অবস্থা হলো কিভাবে? আর বলো না, আমাদের পাশের বাড়ির বুলটির বাচ্চা মেয়েটা এসেছিল সকালবেলা। ও খেলা করতে করতে এই ডকুমেন্টসগুলো সব নষ্ট করে দিয়েছে। তুমি দাঁড়াও, আমি এই ডকুমেন্টগুলো বিছানার তলায় রেখে দিচ্ছি। দেখবে কাল সকালে একদম সোজা হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। এই বলে মেঘনা ডকুমেন্টসগুলো বিছানার নিচে রেখে দেয়। এই দেখে প্রীতি মনে মনে ভাবে, বাহ, দিদির মাথায় তো সত্যি অনেক বুদ্ধি আছে। শাশুড়ি মা ঠিকই বলে, দিদিকে ফলো করা দরকার। এবার থেকে আমি দিদিকে ফলো করে সব কাজ করব। পরের দিন ছোট ছেলে সুরেশ প্রীতিকে বলে, প্রীতি, এই শার্টটা তুমি কেমন ভাবে আলমারির মধ্যে গুটিয়ে রেখে দিয়েছিলে কেন? এরকম গুটিয়ে থাকা শার্ট পরে বাইরে বেরোনো যায় নাকি? তুমি তাড়াতাড়ি শার্টটা আয়রন করে দাও, আমি একটু পরে এটা পরে বাইরে বেরোবো। ঠিক আছে তুমি দাও, আমি এখনই শার্টটা ঠিক করে দেব। তুমি যাও স্নান করে এসো। প্রীতি সুরেশের শার্ট তাদের বিছানার নিচে রেখে দেয় এবং বিছানার উপর বসে পড়ে। হ্যাঁ, এইভাবে বেশি করে চাপ দিলে জামাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর সেখানে সুরেশ আসে। কি হলো? তোমাকে শার্ট প্রেস করতে বলেছিলাম যে, করেছো না করোনি? আর এরকম ভাবে আরামসে বসে আছো, কি ব্যাপার? বাড়িতে কাজকর্ম নেই নাকি তোমার? আমি তো কাজই করছি। আমি তোমার শার্টটা সোজা করছি। বিছানার নিচে তোমার শার্ট রেখে দিয়েছি, দেখবে আর গুটিয়ে থাকবে না। তোমার জামাটা একদম নতুন হয়ে যাবে। কি বিছানার নিচে তুমি সব রেখেছো? তোমার কি মাথা খারাপ নাকি? কই দেখি, ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো। এ বাবা, আমার জামাটার কি অবস্থা করলে তুমি! তুমি তো এটা আরো খারাপ করে দিয়েছো। এরকম ভাবে কেউ কখনো শার্ট প্রেস করে নাকি? কে বলেছে করে না? হ্যাঁ, আমি তো কালকেই দিদিকে দেখলাম বিছানার নিচে কাগজপত্র রাখতে। কাগজপত্রগুলো একদম গুটিয়ে ছিল।
দুমড়ে মুচড়ে গিয়েছিল জানো, বিছানার নিচে রাখতেই সব একেবারে সোজা হয়ে গিয়েছিল। সেই জন্যই তো আমি দিদির মতোই। চুপ করো, বোকামির একটা সীমা থাকা দরকার। সরো এখান থেকে, পুরো মুডটাই নষ্ট করে দিলে। সুরেশের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে বাড়ির বাকি সদস্যরাও চলে আসে। প্রীতির বোকামি দেখে সবাই তাকে অনেক কথা শোনায়। প্রীতিকে অনেক বকাবকি করার পর সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। রুক্মিণী দেবী সকলের জন্য পকোড়া ভাজতে শুরু করে। পকোড়া ভাজতে গিয়ে তার হাতে অনেকটা গরম তেল এসে পড়ে। সে চিৎকার করে ওঠে, ওরে বাবা রে, আমার হাত পুড়ে গেল রে বাবা, মরে গেলাম। কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমার হাত পুড়ে গেছে। এ বাবা, আপনার হাত পুড়ে গেল কিভাবে? তাড়াতাড়ি আসুন, হাতটা জলের মধ্যে চুবিয়ে রাখুন, আরাম পাবেন। আর আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি। আরে না না দিদি, হাতে তেল পড়েছে, হাত পুড়ে গেছে। জলের মধ্যে হাত দিলে হাতে ফোসকা পড়ে যাবে। হাতে জল দিও না। আমি এক কাজ করছি, আমি আলু কেটে মায়ের হাতের উপর দিয়ে দিচ্ছি, দেখবে জ্বালা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে। দেখ, এখন কিন্তু বোকামি করার সময় নয়। ঠান্ডা জলে হাত দিলে শাশুড়ি মা আরাম পাবেন। তুই আবার নতুন করে কি বোকামি শুরু করেছিস? আমি বোকামি করছি না দিদি, আমাকে আমার কাজ করতে দাও। তুমি ডাক্তারকে ফোন করো। এই বলে প্রীতি একটা আলু নিয়ে পাতলা পাতলা করে কেটে তার শাশুড়ি মায়ের হাতের উপর রেখে দেয়। এর ফলে কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা হাতের জ্বালা যন্ত্রণা থেকে খুবই আরাম পায়। কিছুক্ষণ পর সেখানে ডাক্তার আসে। আপনার হাত তো অনেকটাই পুড়ে গেছে। যাক, ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে খুবই ভালো করেছেন। আলু কেটে হাতে না দিলে হাতে ফোসকা পড়ে যেত, যার ফলে আরো বিপদ হতো। আর হাত জলের মধ্যে না দিয়ে আরো ভালো করেছেন। ডাক্তার রুক্মিণী দেবীকে কিছু ওষুধ এবং মলম লিখে দিয়ে চলে যায়। ছোট বৌমা, আমরা সব সময় তোমাকে বোকা বোকা বলতাম, কিন্তু তুমি বোকা নও। আসলে তুমি সহজ সরল। সবাই যে সব কাজে পারফেক্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি আমাদের ক্ষমা করো, আমরা তোমাকে মানিয়ে নিতে পারিনি। হ্যাঁ ছোট, তুই আমাকেও ক্ষমা করে দিবি। আসলে আমরা সব সময় তোকে বোকা বলি। তুই গ্রাম থেকে শহরে এসেছিস, সবকিছু মানিয়ে নিতে তোর সময় লাগবে। আর আজ থেকে তুই আমার কাছে পড়াশোনা করবি, তাহলে দেখবি তোকে আর কেউ মূর্খ বলবে না। এভাবে সেদিনের পর থেকে প্রীতি তার জায়ের কাছে পড়াশোনা করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে প্রীতি চালাক হয়ে ওঠে। সে আর কোনো রকমের বোকামি করে না। এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।